নমস্কার, আমি মৌমিতা। আমার কালিন্দী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমার গল্প পাঠ যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর গল্পগুলো যদি ভালো লাগে তবে অবশ্যই গল্পের নিচে লাইক করে বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ভালো ভালো বই পড়ুন, গল্প শুনুন। আজকে আমি পড়ব সুনীল গঙ্গোপাধ্যায়ের একটি ছোট গল্প, দ্বিতীয় মোনালিসা। এবার বোম্বাইতে গিয়েছিলাম প্রায় বছর 5 বাদে। ওখানে বাঙালি ও মহারাষ্ট্রীয়দের মধ্যে আমার অনেক বন্ধু বান্ধব ছড়িয়ে আছে। অনেক দিন পর গেছি বলে প্রায় সকলের সঙ্গেই একবার করে দেখা করতে হয়। নেমন্তন্ন খেতে খেতে প্রাণ ওষ্ঠাগত। বিরাট ছড়ানো শহর বোম্বাই। এক মহল্লা থেকে আর এক মহল্লায় আমি ছুটোছুটি করে নেমন্তন্ন খেয়ে বেড়াতে লাগলুম। ফেরার দিন ঘনিয়ে এলো। আরও অনেকের সঙ্গে দেখা করা বাকি। টেলিফোনে যাকে বলে ফেলেছি অথচ হাতে আর সময় নেই। এই জন্য খুব বড় কোনো জায়গায় আমার যেতে বিশেষ ইচ্ছে করে না। সেসব জায়গায় শুধু চেনা লোকেদের সঙ্গেই দেখা হয়, আর কিচ্ছু দেখা হয় না। এর চেয়ে কোনো নাম না জানা ছোটোখাটো জায়গায় আমার একা একা বেড়াতে ভালো লাগে। তবু এর মধ্যে একবার সুমিতাদির বাড়ি যেতেই হবে। উনি অনেক আগে বলে রেখেছেন, ওর এখানে একদিন খেতেই হবে। প্রায় রাজনৈতিক নেতাদের মতো ব্যস্ত ভঙ্গিতে আমি এক সকালে অন্য দুবারই ঘুরে তারপর হাজির হলাম সুমিতাদিদের বাড়ি। ওর স্বামী ডাক্তার। ওরা বহু বছর ধরে আছেন বোম্বাইয়ে। সুতরাং বোম্বাইয়ের আশেপাশের কোন কোন জায়গা আমার দেখা উচিত তা ওরা ভালো জানেন। সেই সব জায়গার কথা আমাকে শোনাতে লাগলেন। কিন্তু আমার আর সময় নেই। আগামীকাল ভোরবেলায় আমার প্লেন ধরতে হবে। সুমিতাদির ছেলের নাম আনন্দ। সে ছবি আঁকে। বছর 20-21 বয়স। বেশ সুদর্শন আর উৎসাহে ভরপুর ছেলেটি। তার দু একটি ছবি এখানকার প্রদর্শনীতেও স্থান পেয়েছে। সে তার ছবিগুলো দেখাতে লাগলো। আমি ছবির খুব একটা সমজদার নই, কিন্তু এসব ক্ষেত্রে ভালো বলাই নিয়ম। তাই বেশ ভালো ভালো বলে যাচ্ছিলাম। চোখে দেখতে ছবিগুলো বেশ ভালোই লাগছিল। একটি বেশ বড় ফ্রেমে বাঁধানো ছবি বার করে সে বলল, দেখুন, এই ছবিটা আমার এক্সিবিশনে প্রাইজ পেয়েছে। আমি বললাম, বাহ, এ তো দারুণ। ছবিটা লিওনার্দো দা ভিঞ্চির মোনালিসার একটা কপি। অন্য রং অবশ্য, কালো আর নীল রঙের ব্যবহারই এখানে বেশি। অনেকটা যেন ফটোগ্রাফের নেগেটিভের মতো। আমি প্রশংসা করার সঙ্গে সঙ্গে আনন্দ বলল, আপনি এই ছবিটা নেবেন? সুমিতাদি অমনি বললেন, হ্যাঁ হ্যাঁ, ছবিটা সুনীলকে উপহার দে। আমি প্রবল আপত্তি করে উঠলুম। কারোর বাড়িতে গিয়ে কোনো কিছুর প্রশংসা করা মানেই সেই জিনিসটি নেওয়ার ইচ্ছে প্রকাশ করা হয়। এরকমভাবে কোনো জিনিস নেওয়া আমার কাছে অত্যন্ত লজ্জা অস্বস্তিকর ব্যাপার। আমি যত না করতে লাগলুম ওরাও ততই জোর করতে লাগলেন। তখন আমাকে দৃঢ়ভাবে বলতেই হলো যে ছবিটা নিয়ে আসা আমার পক্ষে অসম্ভব। তার কারণ, এখান থেকে আমাকে আরও 3 জায়গায় যেতে হবে। সব জায়গায় এত বড় একটা ছবি সঙ্গে নিয়ে ঘুরতে পারবো না। তাছাড়া আমি কলকাতায় ফিরবো বিমানে। এই সাইজের একটা ছবি হাতে করে নিয়ে যেতে দেবে না। লাগেজ হিসেবে বুক করলেও ছিঁড়ে নষ্ট হবার সম্ভাবনা। আসল কথাটা হচ্ছে এই, কলকাতায় আমার বাড়িতে অত বড় একটা ছবি টাঙানোর জায়গাই নেই। তাছাড়া মোনালিসার একটা কপি সম্পর্কে আমার আগ্রহ প্রবল নয়। সেদিন নিষ্কৃতি পেয়ে গেলাম। কলকাতায় ফেরার মাস দেড়েক বাদে একদিন একজন অপরিচিত লোক এলেন আমার কাছে। লোকটি বললেন যে তিনি বোম্বাই থেকে আসছেন এবং তার হাত দিয়ে সুমিতাদি আমার জন্য একটি জিনিস পাঠিয়েছেন। বিশাল প্যাকেটটি দেখেই আমি বুঝলাম ওটা সেই মোনালিসার ছবি। সুমিতাদির ছেলে খুব যত্ন করে বাঁধিয়েছে ছবিটি, এঁকেছেও অনেক পরিশ্রম করে। ছবিটির বেশ কিছু গুণও রয়েছে। সুতরাং এমন একটা জিনিস আমাকে শুধু শুধু উপহার দেওয়ায় আমি তখনও একটু লজ্জা বোধ করলাম। আমার ছোট ঘরটি বইয়ের র্যাকে ভর্তি। দেয়ালে অত বড় একটা ছবি টাঙানো খুবই অসুবিধে। তাছাড়া বড় ছবি দেখতে হয় অনেকটা দূর থেকে। এত ছোট ঘরে এই ছবি মানায় না, কিন্তু উপায় তো নেই। ছবিটা রাখলাম আমার শোয়ার খাটের পাশেই মাটিতে। খাটে শুয়ে শুয়ে আমি লিখি বা বই পড়ি।
প্রায়ই চোখ চলে যায় ছবিটার দিকে। প্রত্যেক দিন দেখতে দেখতে ছবিটা আমার মুখস্থ হয়ে গেল। কোথায় কোন রং ঠিকমতো মিশেছে বা মেশেনি সব এখন আমি ধরতে পারি। প্যারিসের লুভর মিউজিয়ামে মূল মোনালিসা ছবিটি রাখা আছে। সাহেবরা এখন উচ্চারণ করে মোনালিসা, কিন্তু বাংলাতে মোনালিসাই চলে গেছে। একদিন সকাল 10টা থেকে আমি লুভর মিউজিয়াম দেখতে শুরু করেছিলাম। অত বড় বিরাট মিউজিয়াম একদিনে দেখা শেষ হয় না। চতুর্দিকে বিশ্ববিখ্যাত সব ছবি ও মূর্তি। বিকেলবেলা যখন গেট বন্ধ হয়ে যাবার ঘন্টা পড়েছে, তখন খেয়াল হয়েছিল, আরে এখনো তো মোনালিসাই দেখা হয়নি। গাইডদের জিজ্ঞেস করে ছুটতে ছুটতে মোনালিসা ছবির সামনে গিয়ে দাঁড়ালাম। সত্যি কথা বলতে কি, আমি হতাশই হয়ে গিয়েছিলাম তখন। যে কোনো ব্যাপার সম্পর্কে আগে থেকে অনেক কিছু শোনা থাকলে সত্যি চোখে দেখার পর সেটা আর ঠিক মেলে না। কল্পনার কাছে বাস্তব হেরে যায়। এই জন্যই অনেকে তাজমহল দেখতে গেলেও হতাশ হয়। আসল মোনালিসার ছবিটি খুব একটা বিরাট আকারেরও নয়। আরো অনেক ছবির মধ্যে একটা মাঝারি আকারের ফ্রেমে বাঁধানো ছবি। সামনে দাঁড়ালে মনে হয়, ও মা, এই ছবিটি সেই বিখ্যাত ছবি, এর জন্য এত নাম ডাক। এই মৃদু হাস্যমুখী নারীটিকে নিয়ে কত রকম জল্পনা কল্পনাই হয়েছে এত কাল ধরে। অনেকের মতে যে মহিলাটিকে দেখে লিওনার্দো এই ছবিটি এঁকেছিলেন, সে সময় মহিলাটি ছিল গর্ভিণী। পিছনের পাহাড়ের পটভূমিকায় এক চিরকালের নারী, তার মুখের হাসিটির মধ্যে রয়ে গেছে সৃষ্টির রহস্য, ইত্যাদি ইত্যাদি। সুমিতাদির ছেলে আনন্দ অবশ্য পুরো ছবিটা আঁকেনি। পিছনের পটভূমিকায় সে বাদ দিয়ে দিয়েছে, তার বদলে জুড়ে দিয়েছে একটা কালো রঙের চাঁদ। ঠোঁটের পাতলা হাসিটিই নেই, তার বদলে ফুটে উঠেছে এক ধরনের বিষণ্ণ গাম্ভীর্য। কিন্তু মুখের আদলটি ঠিক মোনালিসারই মতো। এর আসল মোনালিসার চেয়েও এই ছবিটি আকারে বড়। এক এক সময় হঠাৎ চমকে উঠি। আমার শিয়রের কাছে একটি মেয়ে আমার দিকে চেয়ে আছে, হঠাৎ মনে হয় জীবন্ত। এত কাছে কেউ ছবি রাখে না, কিন্তু আমাকে রাখতে হয়েছে বাধ্য হয়ে। কোনো কোনো দিন রাত্রে আলো জ্বেলে ঘুমিয়ে পড়ি। এক এক সময় ঘুম ভেঙে গেলে মনে হয় মোনালিসা আমার মাথার ওপর ঝুঁকে আছে, এক্ষুনি যেন বলবে, এই ওঠো, অন্ধকার করো ঘর। বাড়িতে যেসব লোকজন আসে তারা ছবিটি দেখে নানা রকম মন্তব্য করে। কেউ বলে, বাহ, বেশ ভালো ছবিটা তো, কোথায় পেলে? এটা কার ছবি? মোনালিসা না? ঠিক ধরেছি কিনা বলো? কেউ কেউ প্রথমেই খুব সতর্কভাবে জিজ্ঞাসা করে, এটা কার আঁকা? অর্থাৎ এটা যদি আমার নিজের আঁকা হয় বা কোনো ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়ের আঁকা হয় তাহলে ভালো বলবে, আর যদি শোনে কোনো নতুন শিল্পীর তাহলে বলবে মন্দ না। একজন আমাকে বলেছিল, মাথার কাছে অত বড় একটা ছবি রেখেছো, তোমার ভয় করে না? না, করে না। ছবি দেখলে ভয় করবে কেন? কিন্তু প্রত্যেক দিন দিনের অনেকখানি সময় ওই ছবিটা দেখার ফলে মুখটা আমার মনের মধ্যে গেঁথে যায়। যখন তখন চোখ বুজলেও আমি ওই মুখটা দেখতে পাই। এরপর একটা অত্যাশ্চর্য ব্যাপার ঘটল। কোনো এক জরুরি কাজে আমি ট্যাক্সি নিয়ে যাদবপুরের দিকে যাচ্ছিলাম। গড়িয়াহাট মোড় পেরোবার সময় বাঁ দিকের ফুটপাতের উপর দাঁড়ানো একটি মেয়েকে দেখে আমি চমকে উঠলাম। মুখখানা খুব চেনা চেনা, কোথায় যেন দেখেছি। গোলপার্কে আসবার আগেই আমার মনে হলো, আরে ওই মুখটা তো ঠিক মোনালিসার মতো, সাংঘাতিক মিল আছে। এরকম কখনো হয়? আমি সঙ্গে সঙ্গে ট্যাক্সি চালককে বললাম, ট্যাক্সিটা ঘোরাও তো। সে একটু অবাক হলো। পুরো গোলপার্কটা ঘুরে গড়িয়াহাট মোড়ের লালবাতি পেরিয়ে আরো সামনে খানিকটা গিয়ে বাঁক নিয়ে যখন বাঁদিকে এলাম, তখন সেখানে মেয়েটি নেই। হয়তো এর মধ্যেই কোনো বাসে উঠে পড়েছে কিংবা রাস্তা পেরিয়ে গেছে, তাকে আর দেখা গেল না। যেতে যেতে আমি ভাবতে লাগলাম, এ কি আমার মনের ভুল? আমি বাড়িতে সব সময় মোনালিসার মুখ দেখছি বলেই পথে ঘাটে এখন মোনালিসা দেখতে শুরু করেছি। কিন্তু রাস্তায় তো আরো অনেক মেয়ে দেখি, আর তো কখনো মনে হয়নি এরকম। ব্যাপারটা সেখানেই ভুলে গেলাম। কিন্তু দিন 15 পরেই খুব সম্ভবত সেই মেয়েটিকেই আমি আবার দেখলাম। এবার আমি দাঁড়িয়েছিলাম রাস্তায়,
মেয়েটি চলে গেল ট্যাক্সিতে। একবার মুখ ফিরিয়েছিল আমার দিকে, তাতেই আমি কেঁপে উঠেছিলাম। একেবারে অবিকল সেই মুখ, মোনালিসার মতনই খানিকটা ভারী চেহারা, প্রায় গোল ধরনের মুখ। এইরকম গালে সাধারণত টোল পড়ে, খোলা চুল। ট্যাক্সিটার দিকে আমি সতৃষ্ণভাবে চেয়ে রইলাম, কিন্তু মেয়েটিকে আর দেখা গেল না। রাত্রে বাড়ি ফিরে আমি ছবির মোনালিসাকে জিজ্ঞেস করলাম, বলো তো সুন্দরী, তোমার মতো দেখতে আর কেউ আছে, থাকতে পারে? ছবির মোনালিসা যেন স্পষ্ট উত্তর দিল, না না, নেই, না নেই, থাকতে পারে না, থাকতে পারে না। আমার ঘরে প্রতি মাসেই বইপত্র বাড়ে, নানান জায়গা থেকে বই পাই, এত ছোট ঘরে রাখবার জায়গা হয় না। ছুটির দিনে বই গুছোতে গিয়ে সারা দিন কেটে যায়। ছবিটাকে এদিক থেকে ওদিক সরিয়ে রাখি, একবার রাখলাম দরজার পাশে। সেদিন রাত্রে প্রচণ্ড একটা শব্দে ঘুম ভেঙে গেল। উঠে আলো জ্বেলে দেখলাম দেয়ালে দাঁড় করিয়ে রাখা ছবিটা আছড়ে পড়ে গেছে মাটিতে। বাইরে তুমুল ঝড় বৃষ্টি। উঠে গিয়ে ছবিটাকে দাঁড় করালাম। মনে হলো ছবির মোনালিসার মুখে যেন একটা অভিমানের চিহ্ন ফুটে উঠেছে। আমি তাকে শিয়রের কাছ থেকে সরিয়ে দরজার পাশে রেখে দিয়েছি সেই জন্য। যত্ন করে ছবিটার গায়ে হাত বুলোলাম। পড়ে যাবার জন্য ছবিটার কোনো ক্ষতি অবশ্য হয়নি, কিন্তু এরকমভাবে বারবার পড়ে গেলে ফ্রেমটা ভেঙে যাবে। ছবিটা আবার নিয়ে এসে রাখলাম শিয়রের কাছে। মোনালিসা সুন্দরীর গালে হাত দিয়ে বললাম, রাগ করো না লক্ষ্মীটি, আর তোমায় কখনো অন্য জায়গায় রাখবো না। পরের দিন সকালে উঠে মনে হলো ছবিটার বড় অযত্ন হচ্ছে। আমার ঘরে এভাবে ফেলে না রেখে বরং কারুকে দিয়ে দেওয়া উচিত। কাকে দিই? অনেক চেনাশোনা অনেকেই ছবি ভালোবাসে, কেউ বা রীতিমতো ছবির বোদ্ধা। তাদের যে কোনো একজনের কাছে প্রস্তাবটা তোলা যায়, কিন্তু ঠিক কাকে যে প্রথম বলবো সে বিষয়ে মনস্থির করতে পারলাম না। আজ হঠাৎ মনে পড়লো দেবেশদার কথা। দেবেশদা একজন নামকরা ডাক্তার, কিন্তু ডাক্তারদের মধ্যে তিনি অত্যন্ত একটি ব্যতিক্রম। তিনি দারুণ ভালোবাসেন গান, ছবি, কবিতা এইসব। সারাদিন তিনি অত্যন্ত ব্যস্ত থাকেন, কিন্তু রাত 8টার পর আর রুগী দেখতে চান না পারতপক্ষে। নেহাত কোনো মরণাপন্ন কেস এলে তিনি দেখেন, নইলে বলে দেন এখন আমার ছুটি। সারাদিন অসুস্থ লোকের সঙ্গে কাটালে আমি নিজে বেঁচে থাকার আনন্দটা পাবো কখন? কলকাতা শহরে একমাত্র দেবেশদার চেম্বারেই আমি রবীন্দ্র রচনাবলী দেখেছি। রুগী দেখার ফাঁকে ফাঁকে তিনি একটু রবীন্দ্রনাথের কবিতা পড়ে নেন। রাত 8টার পর দেবেশদার চেম্বারে খুব জোর একটা আড্ডা হয়। মাঝে মাঝে সেখানে গেছি আমি। তখন সেখানে একদম অসুখের কথা আলোচনা হয় না, হয় শুধু সুখের কথা। কেউ এসে গান গায়, কেউ চেঁচিয়ে চেঁচিয়ে কবিতা আবৃত্তি করে। দেবেশদা নিজেও প্রায় আমাদের মুখে মুখে তৎক্ষণাৎ স্বরচিত কবিতা শোনান। সেগুলি অবশ্য কবিতা হিসেবে এমন কিছু নয়, কিন্তু তার উৎসাহটা দেখবার মতো। একদিন দেবেশদার আড্ডাখানায় কথায় কথায় বললাম, দেবেশদা, তুমি একটা ছবি নেবে? তোমার চেম্বারের এই দিকের দেয়ালটা তো ফাঁকা আছে, এখানে ছবিটা মানাবে। কি ছবি? আমি ছবিটার পরিচয় দিলাম। দেবেশদা সব শুনে আবেগের সঙ্গে বললেন, নিশ্চয়ই। রুগী দেখতে দেখতে মাঝে মাঝে ছবিটার দিকে তাকালে আমার মনও ভালো হবে, রুগীদেরও মন ভালো লাগবে। যা যা, নিয়ে আয় ছবি। 2-1 দিনের মধ্যেই আমি ছবিটা পৌঁছে দিলাম। তারপর থেকে আমার ঘরটা ফাঁকা ফাঁকা লাগতে লাগলো। ঘরে ঢুকেই মনে হয় কি যেন নেই, কি যেন নেই। তারপর এতদিন একটা নারী সঙ্গ পেতাম, এখন ঘরটা শূন্য মনে হয়। এক একদিন বেশি রাত্রে বাড়ি ফিরে আমার ঘরের আলো জ্বেলে হঠাৎ মনে হয় আমার মাথার খাটের সামনে মোনালিসাকে দেখতে পাবো, কিন্তু সেখানে একটা বইয়ের গাদা জমে গেছে। একটু একটু মন খারাপ লাগে। হয়তো এই ছবিটার টানেই আমি দেবেশদার আড্ডায় ঘন ঘন যেতে লাগলাম। কথা বলতে বলতে প্রায়ই ছবিটার দিকে তাকাই, মনে হয় মোনালিসা আমার দিকে একদৃষ্টে চেয়ে আছে, যেন তার মুখে একটু অভিমানের পাতলা ছায়া নতুন করে লেগেছে। আমি তাকে দূরে সরিয়ে দিয়েছি, সেই জন্যই অভিমান? আমি একটা দীর্ঘশ্বাস ফেলি। আমার তো আর কিছু করার ছিল না। এখানে ছবিটা পাঠিয়ে দিয়ে বরং ভালো হয়েছে। দেখছে অনেকে, মোনালিসা যদি একজন জীবন্ত মেয়ে হতো,
তবে সে শুধু একজনের হতো, কিন্তু শিল্পকীর্তি সকলের জন্য। দেবেশদা ছবিটা পেয়ে খুব খুশি। আমাকে প্রায়ই বলেন, জানিস, প্যারিসে একবার একটা কনফারেন্সে গিয়ে আমি আসল ছবিটা দেখেছিলাম। এই ছবিটা অবশ্য সেটার মতো নয়, অনেক কিছু বাদ গিয়েছে। আমি বললাম, একজন আধুনিক শিল্পী এঁকেছে না, সেজন্য তো খানিকটা নিজস্ব চিন্তা মেশাবেই। দেবেশদা বললেন, ঠিক। একালের কোনো ছেলে যদি পুরোনো কালেরই অনুকরণ করে, তাহলে আর সে আধুনিক কেন? সে তো নতুন কিছু করবেই। ওই যে কালো রঙের চাঁদটা এঁকেছে, ওটা সত্যিই দারুণ। আমি অবশ্য ওই চাঁদের ব্যাপারটা খুব একটা সাংঘাতিক কিছু ভালো মনে করিনি, তবু চুপ করে রইলাম। দেবেশদা বললেন, আমার কাছে যখন রোগীরা আসে, আমি প্রথমে এই ছবি সম্পর্কে একটা লেকচার দিই। রোগীদের মন যদি কিছুক্ষণের জন্য অন্তত রোগ থেকে সরানো যায়, তাহলেই অর্ধেক চিকিৎসা হয়ে যায়, বুঝলি না? সবাইকে আমি প্রথমে জিজ্ঞেস করি, এই মুখটা কার বলুন তো? বেশিরভাগ লোকই বলতে পারে না, সব ইডিয়েট তো। এদেশের লোকের তো ছবি দেখার চোখ নেই। স্কুল কলেজে যারা লেখাপড়া শেখে তারাও শিল্প সম্পর্কে কিছুই জানে না, অথচ আমরা ভারতীয়রা নাকি দারুণ সংস্কৃতিবান। দেবেশদা শিল্প সম্পর্কে একটা লম্বা লেকচার দিলেন, আর ততক্ষণ আমি মোনালিসার দিকে চেয়ে রইলাম, যেন আমি আমার পুরনো প্রেমিকাকে দেখছি। দেবেশদা আবার বললেন, বিশেষ করে এই ছবিটা নিয়ে আমি বেশিক্ষণ কথা বলি, প্রেগনেন্ট মেয়েদের। আমি জিজ্ঞেস করলাম, দেবেশদা, আপনিও তাহলে বিশ্বাস করেন যে মোনালিসা একটি গর্ভবতী মেয়ের ছবি? দেবেশদা জোর দিয়ে বললেন, নিশ্চয়ই। এই চোখের নিচে এই জায়গা দুটো দেখ, ঠিক প্রেগনেন্ট মেয়েদের এরকম হয়। তারপর দেখ মেয়েটির যা বয়স, তার তুলনায় তার বুক দুটো অনেক বড়, তার মানে প্রায় 9 মাস। আর এর যে পোশাক, ইউরোপে পোয়াতি মেয়েরাই এরকম পোশাক পরে। আমি বললাম, তা ঠিক। দেবেশদা বললেন, সবচেয়ে বড় হচ্ছে এই হাসিটা। আহা, এই যে বিশ্ব প্রকৃতি, যে প্রকৃতি মানুষের জীবন প্রবাহকে অক্ষুণ্ণ রেখেছে, প্রাণ সৃষ্টির যে কি অপূর্ব আনন্দ! সেই জন্য আমি আমার কাছে যেসব পোয়াতি মেয়েরা আসে, তাদের বলি, আপনাদের যা কষ্ট বা অসুবিধে হচ্ছে সব ভুলে যান, এই রকমভাবে হাসতে শিখুন তো। আমি বললাম, দেবেশদা, জানো, কলকাতার রাস্তায় আমি একটি মেয়েকে দেখেছি, ঠিক দেখতে মোনালিসার মতন। দেবেশদা হা হা করে হেসে উঠলেন। আমার কাঁধে একটা প্রবল চাপড় মেরে বললেন, তোরা কবিরা বড্ড রোম্যান্টিক। এরকম মুখ বাস্তবের কারোর সঙ্গে কখনো মেলে না। ইউরোপে এরকম মুখ আর একটিও দেখা যায় না, তুই দেখতে পেলি কলকাতা শহরে? সব গল্পের শেষেই একটা চমক থাকে। আজকাল চমক ছাড়াও অন্য রসের গল্প লেখা হয়, কিন্তু এর মধ্যে আমি নিজেই একটা দারুণ চমক খেলাম বলেই সেটা লিখতে হবে আমাকে। একদিন বিকেলের দিকে দেবেশদার চেম্বারে যেতে হলো আমাকে, আমার ছোট মাসির একটা ব্লাড রিপোর্ট দেখাবার জন্য। এই সময় দেবেশদার চেম্বারে বেশ ভিড় থাকে, অন্তত 2 ঘন্টা 2.5 ঘন্টা অপেক্ষা করতে হয়। কিন্তু আমার তো এত সময় অপেক্ষা করলে চলবে না। ভেতরে একজন রুগী আছে বলে আমি দেবেশদার অ্যাসিস্ট্যান্ট কানাইয়ের হাত দিয়ে একটা স্লিপ পাঠিয়ে বাইরে বসে রইলাম। ডাক্তারদের চেম্বারের বাইরে ওয়েটিং রুমে অনেক রকম পুরনো পত্রপত্রিকা থাকে। সেরকম একটি পত্রিকা আমি তুলে নিতে যাচ্ছি, এমন সময় পাশ থেকে আরেকজন মহিলাও ঠিক সেই পত্রিকাটি নেবার জন্যই হাত বাড়ালেন। আমি তৎক্ষণাৎ হাত সরিয়ে নিয়ে বললাম, হ্যাঁ নিন না, আপনি নিন। মহিলাটি আমার দিকে তাকালেন। তখনই আমি আমূল চমকে উঠলাম। এই মহিলাকে আমি একদিন গড়িয়াহাটের মোড়ে আর একদিন চলন্ত ট্যাক্সিতে দেখেছিলাম। সেই মোনালিসার মুখ। বেশ স্বাস্থ্যবতী, সচ্ছল চেহারার মেয়ে, মুখে আধুনিক আভিজাত্যের চিহ্ন। সে কোনো কথা না বলে পত্রিকাটি তুলে নিল। সে কিংবা তিনি। মেয়েটির চেহারার মধ্যে তুমির বদলে আপনি আপনি ভাব আছে। আমার ঠিক পাশেই বসে আছেন বলেই আমি তার দিকে ভালো করে তাকাতে পারছিলাম না। একটু দূরে বসলে ভালো হতো। একটু পরেই দেবেশদা আগের রুগীটিকে ছেড়ে চেম্বারের দরজা খুলে বললেন, আয় সুনীল, ভেতরে আয়। আমি ভেতরে ঢুকেই নিজের কাজের কথা বলবার বদলে উত্তেজিতভাবে ফিসফিস করে বললাম, দেবেশদা, আপনাকে বলেছিলাম না একটি মেয়েকে ঠিক মোনালিসার মতো দেখতে? দেবেশদা খানিকক্ষণ ভুরু কুঁচকে তাকিয়ে রইলেন আমার দিকে, তারপর বললেন, কোন মেয়েটি? আমি বললাম, আমি যেখানে বসেছিলাম ঠিক তার পাশের মেয়েটি।
দেবেশদা চেম্বারের দরজা খুলে উঁকি মেরে এলেন। ফিরে এসে বললেন, তোর মাথা খারাপ, ও তো রুচিরা সান্যাল, জাস্টিস পি সান্যালের মেয়ে। ওর সঙ্গে তুই মোনালিসার কোন মিল খুঁজে পেলি? কেন, আপনি পেলেন না? কিসের মিল? কোনো মিল নেই। আমি ছবির মোনালিসার দিকে তাকিয়ে দেখলাম অনেকটা মিল আছে। একই রকম থুতনি, একই রকম চাহনি, একই রকম ওষ্ঠের রেখা। দেবেশদা বললেন, ডাকবো ওকে, তুই ওর সাথে আলাপ করতে চাস? আমি বললাম, না না, আমি আর কি কথা বলবো। দেবেশদা মোনালিসার ছবিটার দিকে তাকালেন একবার, তারপর একটা চাপা দীর্ঘশ্বাস ফেলে বললেন, তুই যখন কথাটা তুললি তখন তোকে একটা কথা বলি। বলা উচিত নয়, তবুও বলছি, রুচিরা এখানে কেন আসে জানিস? আমি কৌতূহলী চোখে তাকালাম। দেবেশদা বললেন, ও গর্ভপাত করাতে চায়। আমি ওকে অনেক বুঝিয়েছিলাম, ও শোনেনি, ও করাবেই। আমারও কয়েকদিন ধরে মনে হচ্ছে ওর যুক্তিটাই ঠিক, বোধহয় ওর গর্ভপাত করানোই উচিত। আমার মুখ দিয়ে বেরিয়ে এলো, কেন? দেবেশদা বললেন, তুই রুচিরা সান্যালের নাম শুনিসনি? কাগজে একবার বেরিয়েছিল, রাজনৈতিক কারণে গত বছর ওকে পুলিশ অ্যারেস্ট করেছিল। জেরা করবার সময় নানা রকম বীভৎস অত্যাচারে অজ্ঞান হয়ে যায়। সেসব অত্যাচারের কথা আর তোকে শোনাতে চাই না। তারপর যখন ও বেলে ছাড়া পেল, তখনই টের পেল যে গর্ভবতী ও। ওর গর্ভে এক চরম অন্যায়ের সন্তান। বাবা কে তাও জানে না। এই সন্তানকেও কোনোদিনই ভালো করে মেনে নিতে পারবে না। তাই ও চায়। এই সম্পর্কে তুই কি বলিস? আমার কিছু বলার নেই, আমি চুপ করে রইলাম। দেবেশদার কাছে কাজ সেরে বেরিয়ে আসবার সময় আমি সেই মেয়েটির মুখের দিকে তাকালাম। একটি পত্রিকা আড়াল করে এসে বসে আছে। হ্যাঁ, এখন দেখলে বোঝা যায় মেয়েটি গর্ভবতী। কিন্তু এর মুখে কি রাগ, না দুঃখ, না ঘৃণা, না উদাসীনতা, অথবা সব মিলিয়ে অন্য একটি রূপ। আমি শিল্পী নই, আমার একটুও ক্ষমতা নেই ছবি আঁকবার। তবু আশা করে থাকবো, নতুন কালের কোনো শিল্পী নিশ্চয়ই একদিন এই মেয়েটির ছবি শাশ্বত করে রেখে দেবে।